অন্যায় আর শোষণের আধারে ঢাকা এক সমাজ, সেখানে উঠে আসে এক সাধারণ মানুষ, নাম তার ইউসুফ। কখনো সে শিক্ষক, কখনো যোদ্ধা, ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে দমে না কোনো অন্যায়ের সামনে। অপরদিকে আছে দুর্নীতি আর ক্ষমতার দাপট, যেখানে অপরাধীরা রক্ষা পায় সিস্টেমের আড়ালে। পুলিশ, ডাক্তার, রাজনীতিক সবাই জড়িয়ে যায় দুর্নীতিরই অদৃশ্য খেলায়। এই অন্ধকার ভেদ করেই শুরু হয় ইনসাফের যাত্রা। ন্যায় আর অন্যায়ের সংঘর্ষে কে জিতবে শেষ লড়াই? সমাজ কি সত্যিই পাবে তার প্রাপ্য ন্যায় বিচার? তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। ঢাকা শহরে হঠাৎ করে নানান অনিয়ম, খুন খারাপি, চাঁদাবাজি বেড়ে গেছে। একের পর এক মার্ডার হচ্ছে, পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তখন একজন জার্নালিস্ট অনেক খোঁজাখুঁজি করে পুরান ঢাকার গ্যাংস্টার আলতাফ ভাইয়ের কাছ থেকে একটা ইন্টারভিউ নেয়। শহরে হঠাৎ অপরাধ বেড়ে গেছে, সবাই তো ভাবছে এক সময়ের ত্রাস ডন ইউসুফ ফিরে এসেছে আবার। কারণ একমাত্র ইউসুফই এইভাবে অপরাধ করে বেড়াতো এক সময়। সে জানায় ইউসুফ কোনো সাধারণ মাস্তান ছিল না। পুরো ঢাকা শহরে তার এককভাবে রাজত্ব চলতো, যখন যারে মন চাইতো তাকেই মারতো। সে এক দানবে পরিণত হয়েছিল, তাকে পুলিশ কখনোই ধরতে পারেনি। জার্নালিস্ট জানতে চায়, বর্তমানে ইউসুফের নামে কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে, এর পেছনে ইউসুফের হাত রয়েছে? আলতাফ বলে, দেখুন, আমরা সবাই জানি ইউসুফ মারা গেছে। সে মারা যাওয়ার পরও কিভাবে তার নামে চাঁদাবাজি হতে পারে? আচ্ছা, এই ব্যাপারে পুলিশ কি ভাবছে বলুন তো? তখন দেখতে পাই পুলিশ অনেকবার ইউসুফকে ধরার জন্য অপারেশন চালিয়েছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। তাই ইউসুফের মৃত্যুর অনেকদিন পর হঠাৎ করে শহরে আতঙ্ক বেড়ে যাওয়াতে ডিবি পুলিশ মিটিং করছে। ইউসুফ কি তাহলে ফিরে এসেছে? কিন্তু কিভাবে সে ফিরে আসবে? শাহিন গ্যাং এর একজন ইউসুফকে গুলি করে মেরে ফেলেছে। অন্যদিকে এএসপি পুলিশ অফিসার জাহান নামের একজন মেয়ে ছদ্মবেশে সন্ত্রাসীদের আস্তানায় যায় ইউসুফের ব্যাপারে জানার জন্য। পরিস্থিতি অনুকূলে না থাকায় জাহান তাদের বেশ কয়েকজনকে মেরে ফেলে। এরপর দুজন অপরাধীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ইচ্ছে রকম মারধর করতে থাকে, কিন্তু কোনোভাবেই ইউসুফের কথা স্বীকার করছিল না। জাহান বলে, সত্যি করে বল, ইউসুফ কোথায়? তোরা ইউসুফের স্টাইলে তাহলে গুলি করা শিখলি কিভাবে? তখন অপরাধী বলে, ফুলের দোকানদার আকবর চাচা মাঝে মধ্যে আমাদের কাছে আয়শা ইউসুফের গল্প কইতো, তার কাছে শুনে শুনেই শিখছি। তাছাড়া জাহান তাদেরই ডিপার্টমেন্টের সাবেক এসআই সোবাহানের একটা জবানবন্দি নেয়, যিনি ইউসুফের লাশ শনাক্তকরণের সময় ছিল। সে শব্দ স্বীকার করে নেয় যে তারাই ইউসুফের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইউসুফের মৃত প্রোফাইল তৈরি করেছিল। অর্থাৎ সেই ডেড বডি ইউসুফের ছিল না, সেটা ফেক প্রোফাইল বানিয়েছিল। অন্যদিকে আরেক ভয়ঙ্কর সন্ত্রাসী শাহিন গ্যাংকে দেখি। এই শাহিন গ্যাংই ইউসুফকে গুলি করে মারছে, কিন্তু তখন একজন দৌড়ে এসে শাহিনকে জানায় ইউসুফ আবার ফিরে আসছে। তার গ্যাংয়ের যেই ছেলে শাহিনকে গুলি করছিল সে বলে, কোনো সম্ভাবনা নাই, আমি নিজের হাতে ইউসুফকে গুলি করে মারছি। আমার মনে হয় কেউ ইউসুফের নাম ভাঙাইয়া খাইতাছে। এরপর দেখি ফুলের দোকানদার আকবরকে ডিবি পুলিশ ধরে নিয়ে আসে তদন্তের জন্য। এএসপি জাহান আকবরকে জিজ্ঞাসাবাদ করে, ইউসুফের সাথে শেষ আপনার কবে দেখা হয়েছিল? আপনি তো ইউসুফের সাথে কাজ করতেন। আকবর প্রথমে নানান তালবাহানা করলে পুলিশ তাকে ইলেকট্রিক শক খাওয়ার ভয় দেখায়। আকবর তখন ভয় পেয়ে ইউসুফের ঘটনা বলতে শুরু করে, আমি ইউসুফের গ্যাং সদস্য ছিলাম। ইউসুফ ঢাকা শহর দক্ষিণের ত্রাস ছিল। ইউসুফের একটাই শত্রু ছিল শাহিন। শাহিন গ্যাংয়ের সাথে ইউসুফের সারা বছর গ্যাঞ্জাম লাগাই থাকতো। ইউসুফ শাহিন গ্রুপের একজনকে খুব নির্মম ভাবে মেরে ফেলে। এরপর একদিন ইউসুফ সিলেটে তার বাবার কবর জিয়ারত করার জন্য যাচ্ছিল। তখন ট্রেনে শাহিন গ্রুপের একজন ইউসুফকে গুলি করে মেরে ফেলে। 5 বছর হইয়া গেছে, ইউসুফ বাইসা থাকলে অন্তত আমি খবর পাইতাম। জাহান বলে, আপনি তো ঠিকই জানেন ইউসুফ কোথায় আছে। তখন আকবর বলে, ম্যাডাম, ইউসুফের মাথার দাম জানি কত? জাহান বলে, 1 কোটি। তখন আকবর বলে, ম্যাডাম, আপনার কি মনে হয় 1 কোটি টাকা পাওয়ার সুযোগ থাকলে আমি রাস্তায় ফুল বিক্রি করতাম? জাহান তখন আকবরকে ছেড়ে দেয়, তবে পরবর্তীতে আবার জিজ্ঞাসাবাদের দরকার হতে পারে। অন্যদিকে ডিআইজি মিজানুর রহমান নারিয়া টাকার লোভে পড়ে গ্যাংস্টার শাহিনের কাছে বিক্রি হয়ে গেছে। শাহিন জানতে চাইছিল ইউসুফ বেঁচে আছে কিনা। ডিআইজি জানায় ইউসুফ সম্ভবত বেঁচে আছে। তার কেসটা এএসপি জাহান ইনভেস্টিগেট করছে।
জাহান ইউসুফের কেসটা নিয়ে অনেক বেশি কৌতূহল ছিল, কারণ স্কুলের এক সমাবেশে ইউসুফ বোম ব্লাস্ট করেছিল আর সেই হামলায় জাহানের বাবার মৃত্যু হয়েছিল। তাই বাবা হত্যার প্রতিশোধ নিতে ইউসুফকে যে কোনো মূল্যে সে ধরতে চাইছিল। গোয়েন্দা সংস্থা তথ্যের ভিত্তিতে জাহান জানতে পারে সিলেটে এমন একজনের খোঁজ পাওয়া গেছে যার গঠন চেহারা একদম ইউসুফের সাথে মিলে যায়। সেই স্কুলের আর্ট টিচার লাবু মাস্টার। জাহান তাকে ধরে আনার অর্ডার দেয়। এরপর লাবু মাস্টারকে দেখি, যিনি বাচ্চাদের আর্ট ক্লাস নেয়। তখন পুলিশ চলে আসে, পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এবার জাহান ফোনে ইউসুফের ছবি দেখিয়ে বলে, দেখেন তো চিনেন কিনা? মাস্টার বলে, আরে এটা তো পুরোই আমার মতো দেখতে। কিন্তু মাস্টার স্বীকার করছিল না যে ছবির মানুষটা আমি। কিন্তু জাহান তার মুখ থেকে সত্যতা বের করতে চাচ্ছিল, তুই ইউসুফ। কিন্তু সে স্বীকার না করায় পুলিশ তাকে অনেক টর্চার করতে থাকে। অনেক টর্চার মারার পরও সে স্বীকার করছিল না। এরপর ফুল বিক্রেতা আকবরকে ডেকে এনেও দেখানো হয় এটা ইউসুফ কিনা। আকবরও তাকে চিনতে পারে না, এটা ইউসুফ না, কারণ ইউসুফের আগে দাড়ি ছিল না, তাই সে চিনতে পারে না। লাবু যেই এলাকায় মাস্টারি করত সেই এলাকার মানুষজন বিষয়টা জানতে পেরে থানার সামনে এসে পুরো গ্রামবাসী প্রতিবাদ করতে থাকে। তাকে অন্যায়ভাবে ধরে আনা হয়েছে, তাই তারা মাস্টারের মুক্তি চাচ্ছে। বিষয়টা গণমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় তোলে, যা পুলিশ ডিপার্টমেন্টের জন্য অনেক বদনামের। উপর মহল থেকে চাপ আসতে থাকে, তাই শেষ পর্যন্ত লাবু মাস্টারকে ছেড়ে দিতে বাধ্য হয়। তখন সে তার কিছু এডুকেশনাল সার্টিফিকেট এবং আইডেন্টিটি শো করে সে আসলে ইউসুফ নয়। জাহান বলে এসব বানানো যায়। তখন মাস্টার বলে, তাহলে ম্যাডাম আপনি আমার বাবা মারে বানায়া দেন, বানায়া দিতে পারবেন? তার কথা শুনে জাহান তখন থমকে যায়। এরপর মাস্টার তাকে একটা ছবি দেয়। সে জাহানের শাড়ি পরিহিত অবস্থায় একটা ছবি আর্ট করেছে। জাহান মেজাজ দেখিয়ে বলে, আমি লাস্ট কবে শাড়ি পরেছি আমার নিজেরই মনে নাই। মাস্টার বলে, আমি শিল্পী, শিল্পীর চোখ যা দেখে অন্যরা তা দেখে না। শাড়ি পরলে আপনারে অনেক সুন্দর লাগবে। ছবিটা জাহান গ্রহণ করে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। রাতের বেলা জাহান নিজে নিজে অ্যানালাইজ করে, সে হয়তো ইউসুফ নয়, আমি ভুল করছি, তাই মাস্টারকে সরি বলাটা প্রয়োজন। এর কিছুদিন পর জাহান লাল শাড়ি পরে মাস্টার স্কুলে আসে দেখা করতে। মাস্টার জাহানকে লাল শাড়িতে দেখতে পেয়ে যেন নিজেকে বিশ্বাস করতে পারছিল না, তার কথা সে শুনেছে। এরপর জাহান মাস্টারকে নিয়ে কফি শপে চলে আসে কথা বলতে। জাহান তাকে বলে, মাস্টার সাহেব বয়স তো কম হয় নাই, বিয়ে করেন নাই কেন? উত্তরে মাস্টার বলে, আমারে কোনো মেয়ে পছন্দ করে না। এমন কথা শুনে জাহান হেসে দেয়। এরপর জাহান নিজেই তাকে প্রপোজাল দেয়, আমার হাতে প্রেম টেম করার সময় নাই, বিয়ে করবেন আমাকে? এই কথা শুনে মাস্টারের কাশি উঠে যায়। এমন কথা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মাস্টার বলে, মাফ চাই, এর চেয়ে ভালো আমি নিজেকে ইউসুফ স্বীকার করে নেব, তবুও আপনাকে বিয়ে করতে পারবো না। আপনাকে বিয়ে করলে আমার জীবন শেষ হয়ে যাবে। এর আগে যে প্যাতানি খেয়েছে তার হাতে, সেই কথা মাস্টারের মনে আছে। তার এমন ভীতু ভীতু চেহারা হাব ভাব দেখে জাহান না হেসে আর থাকতে পারে না। এদিকে মাস্টারের ছবি শাহিনের কাছে চলে এসেছে। ছবি দেখে বলে, দেখা তো ইউসুফের মতোই মনে হইতাছে। সামনাসামনি দেখার জন্য শাহিন কানা রশিদের সাথে কিছু লোকজন পাঠায় তাকে নিয়ে আসার জন্য। কানা রশিদ মাস্টারকে বলে, আপনাকে এখন আমার সাথে ঢাকা যাইতে হবে। কোনো কারণ ছাড়া মাস্টার ঢাকা যেতে না চাইলে রশিদ তারে চর মারে আর হুমকি ধামকি দিতে থাকে। ঠিক তখনই জাহান শাড়ি পরে এখানে চলে আসে। এরপর বাঙালি মেয়েদের মতো শাড়ি গুজে তাদের সাথে মারপিট শুরু করে দেয়। কানা রশিদরে পায়ের নিচে ফেলে ধুলাই করতে থাকে। ঠিক তখনই তার কাছে শাহিনের ফোন আসে আর তাকে বলে যে মাস্টারকে ছেড়ে দেওয়ার জন্য। তারা কনফার্ম হয়েছে মাস্টার আসলে ইউসুফ নয়। এরপর কানা রশিদ ও তার লোকজন এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন জাহান মাস্টারকে বলে, আপনি পুলিশের হাত থেকে বাঁচতে পারলেও ইউসুফের পুরনো শত্রুদের হাত থেকে বাঁচতে পারবেন না, কারণ আপনার সাথে ইউসুফের এত মিল, ওরা বারবার আসবে। এজন্যই তো আপনাকে বলেছিলাম আমাকে বিয়ে করতে। ওদের হাত থেকে বাঁচতে হলে আমায় বিয়ে করতে হবে। এখন আপনি ভেবে দেখেন কি করবেন। মানে সুযোগ পেয়ে জাহান কথাটা বলে দেয়। এরপর থেকে মাস্টার বিয়ের ব্যাপারে জাহানের পরিবারের সাথে কথা বলে। মাস্টার থেকে বিয়ে করতে রাজি হয়েছে। এর কিছুদিনের মধ্যে লাবু মাস্টার আর জাহান বিয়েও করে ফেলে। বিয়ের পর দুজনের কিছু রোমান্টিক দৃশ্য দেখানো হয়। বিয়ে করে দুজনে বেশ আনন্দ ফুর্তি করছিল।
এরপর দুজনে কোনো এক বনে ঘোরাঘুরি করছিল। দুজনকে ফাঁকা পেয়ে কানা রশিদ লোকজন নিয়ে তাদের পথ আটকায় আগের প্রতিশোধ নেওয়ার জন্য। লাবু মাস্টার হাত জোর করে মাফ চায়, যা করার আমারে করেন, কিন্তু ওরে ছাইরা দেন। কানা রশিদ মাস্টাররে চর মেরে ফেলে দেয়। এরপর জাহানকে মাটিতে ফেলে তার ইজ্জত হানি করার চেষ্টা করে। আর তখনই লাবু মাস্টারের আসল রূপ দেখতে পাই। সহজ সরল লাবু মাস্টার ভয়ঙ্কর হয়ে ওঠে, নির্মম ভাবে গুন্ডাদেরকে মারতে থাকে। এমন ভাবে মারছিল তাদের রক্ত ছিটকে জাহানের শরীরে পড়ে। এক পর্যায়ে কানা রশিদের পেটে ছুরি ঢুকিয়ে একদম পেছন দিয়ে বের করে দেয়। তখন কানা রশিদ একটা কথাই বলে, একজন মাস্টারের পক্ষে এভাবে মানুষ মারা সম্ভব নয়, কে তুই? কানা রশিদ মাটিতে লুটিয়ে পড়ে আর লাবু মাস্টার তার পুরনো স্টাইলে দু হাত মেলে ধরে। এরপর দুই হাত পেছনে নিয়ে মুট করে রাখে, অর্থাৎ এটা ইউসুফের সাইন স্টাইল ছিল। মানে লাবু মাস্টারই হচ্ছে সেই ঢাকা শহরের ত্রাস ইউসুফ। এসিপি জাহান তো পুরাই ব্যাককেল হয়ে যায়। বাসায় এসে ইউসুফের সাথে রাগারাগি করতে থাকে। আমার ধারণা কখনোই ভুল হয় না, আমি ঠিকই ধরেছিলাম তুই ইউসুফ। আমি এত বড় ভুল কি করে করলাম? আমি তোকে লকআপে ঢুকাবো, আমি প্রমাণ করে ছাড়বো তুই ইউসুফ। কিন্তু সে বলে, আমি এই মুহূর্তে তোমার হাজব্যান্ড এবং শিক্ষক ছাড়া কিছুই না। ইউসুফ মারা গেছে, তুমি কোনোভাবেই প্রমাণ করতে পারবে না আমি ইউসুফ, যদি না আমি নিজের মুখে স্বীকার করি। কিন্তু জাহানকে তার বাবার খুনের প্রতিশোধ নিতেই হবে, তাকে যে করেই হোক প্রমাণ করতে হবে। কিন্তু ইউসুফ বলে, আমি তোমার বাবারে মারি নাই, সেদিন বোম বিস্ফোরণে আমার কোনো হাত ছিল না, আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু জাহান কোনো কথাই বিশ্বাস করছিল না। সে পাগলামি করতে শুরু করে, আমি তোকে শাস্তি দিয়েই ছাড়বো। তখন হঠাৎ সে মাথা ঘুরে বেহুশ হয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার খুশির সংবাদ দেয়, আপনারা বাবা মা হতে চলেছেন। কিন্তু জাহান তার পেটে অনাগত সন্তান অ্যাবর্শন করার সিদ্ধান্ত নেয়, কারণ সে চায় না কোনো খুনির রক্ত আমার সন্তানের মধ্যে প্রবাহিত হোক। ইউসুফ বলে, প্লিজ এমনটা করো না, আমি খারাপ হতে পারি, কিন্তু আমাদের বাচ্চা তো খারাপ হতে পারে না। প্রয়োজনে আমি নিজেকে ইউসুফ বলে স্বীকার করে নেব, কিন্তু আমার একটা শর্ত আছে। একটা কেস তোমাকে রিওপেন করে ইনভেস্টিগেট করতে হবে। কিন্তু জাহান কোনো শর্ত শুনতে চায় না, সে একজন ন্যায়বান পুলিশ অফিসার। ইউসুফ বলে, তোমার বাবার খুনের রহস্য এই কেসের মধ্যেই লুকিয়ে আছে। আমার সন্তানের কসম, আমি তোমার বাবাকে খুন করি নাই। এএসআই ফরিদুজ্জামানের কেসটা তুমি রিওপেন করলেই তোমার বাবার আসল খুনিকে পেয়ে যাবে। এএসআই ফরিদুজ্জামান তোমার বাবার খুনের 10 নম্বর আসামি ছিল। ইউসুফ ঘটনা খুলে বলতে থাকে, আমার জন্মের সময় মা মারা যায়। এরপর থেকে তার বাবা তাকে কোলে পিঠে করে মানুষ করতে থাকে। তার বাবা ফরিদুজ্জামান পুলিশ কনস্টেবল ছিল। ইউসুফ বাবাকে প্রচন্ড রকমের ভালোবাসতো। বাবাকে কেউ খারাপ কিছু বললে তার মাথা ঠিক থাকতো না। বাবার স্বপ্ন ছিল সে একদিন বিসিএস ক্যাডার হবে। বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে সে পড়ালেখা করতে থাকে। এরপর একদিন বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি এবং রিটেন দুটোতেই সে টিকে যায়। বাবার স্বপ্ন পূরণের খুব কাছাকাছি ছিল ইউসুফ। এরপর একদিন রাতে ওখানকার কমিশনার ইউসুফের বাবা এএসআই ফরিদুজ্জামানের কাছে আসে। প্রমোশন হয়ে সে এখন এএসআই হয়েছে। কমিশনারের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে তার প্রতিষ্ঠান থেকে যে সমস্ত ঔষধ বাজারে যায় বিক্রি হয়, সেগুলো সবই সরকারি ঔষধ। ঔষধগুলো হাসপাতাল থেকে সাধারণ মানুষ বিনামূল্যে পাওয়ার কথা, কিন্তু আপনাদের দুর্নীতির কারণে সাধারণ মানুষের ঔষধগুলো ফার্মেসি থেকে চড়া মূল্যে কিনতে হচ্ছে। অনেকবার সতর্ক করার পরও কমিশনার কথা শুনেনি, তাই ইউসুফের বাবা তার এমন দুর্নীতির বিরুদ্ধে মামলা করেছে। কমিশনার মামলা উঠিয়ে নেওয়ার জন্য তাকে অনেক টাকার অফার করে। পুলিশের চাকরি করে যে টাকা পাবেন তার থেকে দ্বিগুণ টাকা আমি দেব। কিন্তু ফরিদুজ্জামান সৎ মানুষ ছিলেন, তিনি রাজি হয় না। এরপর কমিশনার তার ছেলেকে বিসিএস ক্যাডার বানিয়ে দেওয়ার অফার করে, কিন্তু কোনো অফারেই সে রাজি হয় না। তাই কমিশনার ইউসুফের বাবার বিরুদ্ধে নোংরা চাল চালতে থাকে। পরের দিনে ফরিদুজ্জামানকে তুলে এনে গ্রামের সকল মানুষের সামনে তার একটা বিচার বসায়। কিন্তু কিসের বিচার? কমিশনার ফরিদুজ্জামানের বাড়ির কাজের মহিলাকে দিয়ে তার বিরুদ্ধে ইজ্জতহানির অভিযোগ তুলে। ফরিদুজ্জামান তার ইজ্জতের উপর হাত দিয়েছে, এমন কথা শুনে ফরিদুজ্জামান ভীষণ রেগে যায়। গ্রামবাসী মহিলার কথাই সত্য মনে করে। কমিশনারের নোংরা বুদ্ধি আর ক্ষমতার বলে গ্রামবাসীর সামনে ফরিদুজ্জামানের গলায় জুতার মালা পরিয়ে দেয়, অপমান অপদস্থ করে। লজ্জায় তার মাথা যেন কাটা যায়। এমন চক্রান্তের খবর শুনে ইউসুফ দ্রুত ছুটে আসে আর তার বাবার এমন অবস্থা দেখতে পায়।
ইউসুফের বাবাকে যে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে তাই বিষয়টা নিয়ে ইউসুফ পুলিশের কাছে যায়, কিন্তু কোনো লাভ হয় না, কারণ তারাও বিক্রি হয়ে গেছে। ইউসুফ বুঝতে পারে দুনিয়ায় ভালো মানুষের কথার দাম নাই, ন্যায় আর সততা দিয়ে বাবার বিরুদ্ধে অন্যায়ের সুবিচার পাওয়া যাবে না, যা করার তাকেই করতে হবে। এরপর ইউসুফ প্রতিশোধ নিতে কমিশনারের কাছে যায়। কমিশনার বলে, আমি জানতাম তুই আমার কাছে আইবি। ইউসুফ বলে, ভাই আপনি এই হাত দিয়ে আমার বাপের জুতার মালা পরাইছেন না, এই হাতটা আমার লাগবে ভাই। হাতটা ইউসুফ শক্ত করে চাইপা ধরে। গুন্ডাপান্ডা ইউসুফকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ইউসুফ তাদের মেরে কমিশনারের হাত মোচড়াতে মোচড়াতে এরপর এক টান দিয়ে কমিশনারের হাত বডি থেকে সে আলাদা করে ফেলে। এরপর কমিশনারের মৃত্যু হয়। কমিশনারকে মেরে ফেলার জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে তার বাবার অনেক প্রেসার আসতে থাকে। তখন বাবা ইউসুফকে ত্যায্যপুত্র করে দেয়, কারণ কোনো খুনি তার ছেলে হতে পারে না। ওই সময় কমিশনারের মামা আসাদুল পুরান ঢাকার অনেক বড় মাফিয়া, তাই সে ইউসুফকে কয়েকবার অ্যাটাক করে, কিন্তু প্রতিবারই সে বেঁচে যায়। ইউসুফ এখন যতই ভালো থাকার চেষ্টা করুক, পালিয়ে থাকার চেষ্টা করুক না কেন, তার উপর অ্যাটাক হবেই। তাই সে একদিন প্ল্যান করে মাফিয়া আসাদুলকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। মূলত সেখান থেকে ইউসুফ অন্ধকার জগতে প্রবেশ করে, আর তার এসব বড় বড় মার্ডার শহর জুড়ে আতঙ্ক সৃষ্টি করে। তাকে দেখে সবাই ভয় পেতে শুরু করে, আর এভাবে আস্তে আস্তে সে একদিন অনেক বড় মাফিয়া হয়ে ওঠে। তার নিজেরই এখন বিশাল একটা গ্যাং রয়েছে। ইউসুফ ঘোষণা দেয়, আজ থেকে দক্ষিণ ঢাকায় যত ধরনের সিন্ডিকেট আছে সব আমার কথা মতো চলবো, আর এই সিন্ডিকেটের পার্টনার সবাই থাকবো। আজ থেকে একটাই সিন্ডিকেট, সেটা হচ্ছে ইউসুফ। এরপর উত্তর ঢাকায় রাজত্ব করা শাহিন তার গ্যাং নিয়ে ইউসুফের সাথে দেখা করতে আসে। দক্ষিণ ঢাকার আরেক ত্রাস মুসাকে ইউসুফ মেরে ফেলেছে, তাই মুসার যত অবৈধ ব্যবসা ছিল সেই ব্যবসায় ভাগ বসাতে এসেছে শাহিন। মানে দক্ষিণ ঢাকাতেও শাহিন ত্রাস চালাতে চায়, কিন্তু ইউসুফ সোজা বলে দেয়, ঢাকা শহর আজ থেকে 50-50, উত্তর তোমার আর দক্ষিণ আমার, এখানে আর কোনো শেয়ার চলবো না। কিন্তু কথাটা শাহিনের ভালো লাগে না। ইউসুফ হঠাৎ করে ঢাকাতে আইসাই ঢাকার অর্ধেক নিয়ে নিতে চায়, এটা শাহিন মানতে পারছিল না। তাই ইউসুফকে সে থ্রেট করেই বলে, তোরে আমি দেইখা নিমু। ইউসুফ বলে, যা করার করিস তুই। এরপর শাহিন ইউসুফের দুর্বল দিক খুঁজে বের করার চেষ্টা করে, যেখানে আঘাত করলে ইউসুফ তার কথা শুনবে। ইউসুফ ঢাকা শহরে ভয়ঙ্কর ত্রাস হয়ে উঠেছিল, টাকা পয়সা ক্ষমতা সবই তার হাতের মুঠোয়। তাই ইউসুফের বাবাকে অনেক বড় বড় অফিসাররা গুনে চলতে সম্মান করত, কিন্তু এই সম্মানের জন্য বাবা হিসেবে লজ্জাবোধ করত তিনি, কারণ তার ছেলের ভয়ে সবাই তাকে সম্মান করে, ছেলের ভালো কাজের জন্য তাকে সম্মান করে না। এরপর একদিন ইউসুফ বাড়িতে বাবার সাথে দেখা করতে আসে, কিন্তু বাবা ছেলের দিকে তাকাচ্ছিলই না। ইউসুফ বলে, আজকে তোমারে কত সম্মান করে মানুষ, আমি যদি বিসিএস ক্যাডার হইতাম তাইলে কি এত সম্মান পাইতা? বাবা বলে, এইটা সম্মান না, এইটারে ভয় বলে। বাপ হয়ে আমার জন্য এটা লজ্জার। ইউসুফ বলে, আচ্ছা বাবা, বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই এমন একটা মানুষ দেখান তো। বাবার মুখে তখন আর কোনো কথা থাকে না। ইউসুফ বলে, দেখাতে পারবেন না। বাবা বলে, তুই এখান থেকে চলে যা, তোর মুখ দেখলে নিজেরে খুনির বাপ মনে হয়, তুই যা। ইউসুফ আবেগী হয়ে বলে, আপনার হাতে 2টা ফুলকপির বড়া ভাইজা দিবেন, খাইয়া চলে যামু। এরপর বাবা ইউসুফের জন্য বড়া ভাজে, বড়া ভেজে টেবিলে রেখে অন্য রুমে চলে যায়। বাবা ছেলের কর্মকাণ্ডের জন্য যতই ঘৃণা করুক, কিন্তু ভেতরে ভেতরে ছেলের জন্য ঠিকই ভালোবাসা জমে আছে। এরপর ইউসুফ কিছু বড়া খেয়ে বাকি বড়াগুলো নিয়ে চলে যায়। ছেলের কাছ থেকে দূরে থাকার জন্য বাবা সীমান্তবর্তী এলাকায় পোস্টিং নেয়। এরপর একদিন শাহিন গ্যাংয়ের সাথে ইউসুফের সিন্ডিকেটের টাকা নিয়ে ঝামেলা হয়, তাই বোঝাপড়ার জন্য ইউসুফ শাহিনের কাছে যেতে নেয়। কিন্তু আকবর কাকা বলে, এইসব ছোটখাটো কাজের জন্য তুই যাবি কেন, আমরা আছি তাইলে কিসের জন্য, বিষয়টা আমি দেখতাছি। এরপর আকবর কাকা ইউসুফের গাড়ির দরজা খুলতেই বোমা বিস্ফোরণ হয়, অর্থাৎ শাহিন ইউসুফকে মেরে ফেলার প্ল্যান করেছিল। সেই বিস্ফোরণে আকবর কাকা একটা পা হারায়, সেখান থেকে আকবরের একটি পা নেই। এর প্রতিশোধ হিসাবে ইউসুফ গ্যাং শাহিন গ্যাংয়ের উপর হামলা চালায়। ইউসুফ তো মেশিন গান দিয়া তাদের একদম ঝাঁঝরা করে ফেলে। এরপর সে শাহিনের চোখে চোখ রাঙিয়ে কথা বলে, যদি আকবর চাচার কিছু হইয়া যায় তাইলে তোরই আমি ছাড়বো না, ডিরেক্ট হুমকি দিয়ে চলে আসে। এরপর একদিন রাতে তামাবিল বর্ডার দিয়ে দুষ্কৃতিকারীরা বিস্ফোরক অস্ত্রসজ্জ প্রবেশ করাচ্ছিল। সেটা আন্দাজ করে ফরিদুজ্জামান ডিউটিতে ছিল, কিন্তু তিনি সৎ থাকলেও ডিপার্টমেন্টের অন্যান্য পুলিশরা সৎ ছিল না। তাই তারা ফরিদুজ্জামানকে চায়ের সাথে কিছু মিশিয়ে খাইয়ে দেয়।
আর এদিকে ট্রাক দিয়ে তো অস্ত্র পাচার হচ্ছিল। কিন্তু ফরিদুজ্জামান চা খাওয়ার পর অসুস্থ হয়ে যায়। অন্যান্য পুলিশরা বলে, আপনি সাইনটা করে দেন, বাকি সবকিছু আমরা সামলে নিচ্ছি। তখন ফরিদুজ্জামানের মাথা তো কাজ করছিল না, কারণ তাকে মেডিসিন খাইয়ে অসুস্থ বানিয়ে ফেলা হয়েছে। নিজের অগোচরেই সে সাইন করে দেয়। এর কিছুদিন পরই পাচার করা ওইসব বোমা অস্ত্র দিয়ে প্রাইমারি স্কুলে বোমা বিস্ফোরণ হামলা হয়। সেই বিস্ফোরণেই জাহানের বাবা সহ আরো অনেক শিক্ষার্থী নিহত হয় এবং এই হামলার প্রধান আসামি করা হয় ইউসুফকে এবং 10 নম্বর আসামি করা হয় তার বাবা ফরিদুজ্জামানকে, কারণ এই হামলায় অস্ত্র পাচারের সময় সে জড়িত ছিল। এজন্য ফরিদুজ্জামানকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। ফরিদুজ্জামান তার বিরুদ্ধে হওয়া এত বড় অন্যায় অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে, কিন্তু তার বাবা পুরোপুরি নির্দোষ ছিল। ইউসুফ চায় বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য। সে হয়তো বাবার প্রতিশোধ হিসাবে তাদের মেরে ফেলতে পারত, কিন্তু এতে করে বাবাকে তো নির্দোষ প্রমাণ করা যেত না। তাই সে জাহানের কাছে সাহায্য চায়, প্লিজ বাবার কেসটা রিওপেন করে বাবাকে নির্দোষ প্রমাণ করো। আমি তোমারে কথা দিতাছি, নিজেকে ইউসুফ স্বীকার করে পুলিশের কাছে স্যালেন্ডার করব। এসব ঘটনা শুনে জাহান বলে, তার মানে তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য একজন সৎ পুলিশের সাহায্যের দরকার ছিল, সেজন্য তুমি আমাকে বেছে নিয়েছো, আমাকে তুমি ভালোবাসার ফাঁদে ফেলেছো। ইউসুফ বলে, না জান, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু সেই সঙ্গে আমি বাবারে নির্দোষ প্রমাণ করতে চাই, কারণ বাবা মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে মারা গেছে। দেশের মানুষের চোখে সে অপরাধী, আমি তারে নির্দোষ প্রমাণ করতে চাই, তুমি প্লিজ সাহায্য করো। এরপরই আমরা শমশের নামের আরেক মাফিয়াকে দেখতে পাই। খুবই রহস্যজনকভাবে হাসপাতালে ঢুকে একের পর এক স্টাফদের সে মারছিল। কিন্তু কেন? আসলে এরা ভয়ঙ্কর মানব পাচারকারী ছিল। তখন একজন পরিচিত নার্স তাকে দেখে আশ্চর্য হয়ে বলে, স্যার আপনি মানুষ খুন করেন? ওই নার্স খুবই অবাক হয়ে যায়। আসলে শমশের নিজেও একজন ভালো ডাক্তার ছিল, সবাই তাকে 20 টাকার ডাক্তার বলে ডাকতো। 20 টাকার বিনিময়ে সে গরিব অসহায় মানুষদের চিকিৎসা করত। কিন্তু তার মতো একজন ভালো মানুষ এই অপরাধ জগৎ বেছে নেওয়ার পেছনে নির্মম কাহিনী রয়েছে, সেগুলো কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। শমশের হাসপাতাল থেকে একটা গোপন ফাইল নিয়ে যায়। সেই ফাইল ছিল মূলত হাসপাতালের এক ভয়ঙ্কর দুর্নীতির প্রমাণ। এই ফাইল নিয়ে শমশের চলে যায় ডাক্তার কাইয়ুম নামের একজন বড় সরকারি কর্মকর্তার কাছে, যিনি মেডিকেলের সমস্ত সিন্ডিকেটের সাথে জড়িত। যেখানে দেশের বড় বড় আমলারা নেতারা সুচিকিৎসার জন্য দেশের বাইরে চলে যায়, আর দেশের সাধারণ মানুষ অনুন্নত চিকিৎসা ভুল চিকিৎসায় মারা যাচ্ছে। চিকিৎসার নামে দেশে সিন্ডিকেট চলে, আর সেই সিন্ডিকেটের বিরুদ্ধে ইউসুফের বাবা লড়াই করেছিল বলে তাকে আত্মহত্যা করতে হয়েছে। আসলে ইউসুফের বাবা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। এসব স্বীকারোক্তি নিয়ে একটা পেন ড্রাইভ পাঠানো হয় জাহানের নিকট। সেটা ওপেন করতেই সত্য সামনে চলে আসে। ইউসুফের বাবা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছিল। ডাক্তার কাইয়ুম স্বীকারোক্তি দেয়, আমরা অবৈধ টাকা খেয়ে তার নামে ভুল রিপোর্ট তৈরি করে যাচ্ছিলাম। এসব শুনে ইউসুফ বলে, দেখো আমার আব্বা সুইসাইড করে নাই, তারে মাইরা ফেলা হয়েছে, আমি ওদেরকে নিজের হাতে মেরে ফেলবো। জাহান তাকে শান্ত করে। কিন্তু এই পেন ড্রাইভ কার কাছ থেকে আসলো? খামের মধ্যে শমশের লেখা ছিল, যাকে সবাই 20 টাকার ডাক্তার নামে চিনত। আর এই ডাক্তারকে ইউসুফ খুব ভালো করেই চিনে, বাবার সাথে সে একবার তার ওখানে গিয়েছিল। খুবই ভালো মানুষ সে। এই শমশের ডাক্তার মেডিকেলে সিন্ডিকেটের বিষয়ে জানতো, সিন্ডিকেটের সমস্ত তথ্য তার কাছে ছিল। সরকারি ওষুধগুলো চড়া মূল্যে বাজারে বিক্রি হচ্ছে, আর নানান দুর্নীতি। এসব তথ্য ফরিদুজ্জামানের হাতে সে তুলে দেয় মামলা করার জন্য, কারণ অন্যান্য পুলিশরা দুর্নীতিগ্রস্ত ছিল। ফরিদুজ্জামান সৎ পুলিশ বলে তথ্যগুলো ডাক্তার তার হাতে তুলে দেয় মামলা করে তাদের সিন্ডিকেট বন্ধ করে দেওয়ার জন্য। হঠাৎ করে ফরিদুজ্জামানের কেসটা ওপেন হয়ে যাওয়াতে শাহিন টেনশনে পড়ে যায়, কারণ এসব কিছুর আসল নাটের গুরু তো সে। তামাবিল বর্ডারে যে পুলিশগুলো ফরিদুজ্জামানকে ফাঁসিয়েছিল তাদের প্রত্যেককেই ইউসুফ খুঁজে বের করে, মারধর হুমকি ধামকি দিয়ে সত্যতা বের করে নিয়ে আসে। সেদিন রাতে শাহিন লোকজন নিয়ে ফরিদুজ্জামানকে মাইরা ফাঁসিতে ঝুলিয়ে তার নামে আত্মহত্যার রিপোর্ট তৈরি করে চালিয়ে দিয়েছিল, কিন্তু সেটা ছিল হত্যা। এরপর আদালতে এসব কিছু তথ্যের ভিত্তিতে ইউসুফের বাবা নির্দোষ প্রমাণিত হয়। বোমা হামলাতেও তার কোনো হাত ছিল না, সে সম্পূর্ণরূপে নির্দোষ। এরপর ইউসুফ বাবার কবরে এসে পত্রিকা নিয়ে কাঁদতে কাঁদতে বলে, দেখো আব্বা, তুমি নির্দোষ, তোমার কোনো দোষ নাই। বাবার কবরে সে কান্নায় ভেঙে পড়ে। শাহিন যখন নিশ্চিতভাবে জানতে পারে ইউসুফ বেঁচে আছে, তখন তার ঘুম হারাম হয়ে যায়।
তার গ্যাংয়ের যে সদস্য ইউসুফকে গুলি করছিল শাহিন তাকেই গুলি করে মেরে ফেলে। শাহিন সবসময় তার শত্রুর দুর্বল দিক খুঁজে বের করে আঘাত করত। এর আগে ইউসুফের বাবাকে মেরেছে, এবার ইউসুফের প্রেগনেন্ট স্ত্রী জাহানকে দিয়ে ইউসুফকে নিয়ে সে খেলবে। জাহানের বাচ্চা ডেলিভারির সময় হয়েছে, তাই সে হাসপাতালে। জাহান ইউসুফকে ফোন দিয়ে তাড়াতাড়ি হাসপাতালে আসতে বলে। ইউসুফ বলে, টেনশন নিও না, আমি তাড়াতাড়ি আসতাছি। কিন্তু গাড়ি দিয়ে আসার সময়ই শাহিন তার গ্যাং নিয়ে ইউসুফের উপর আক্রমণ চালায়। অন্যদিকে তার আরেক দল হাসপাতালে জাহানের উপর অ্যাটাক করে। এরপর শাহিন স্ত্রীর দুর্বলতা কাজে লাগায়, ভিডিও কলে ইউসুফকে দেখায়, তোর স্ত্রী বাচ্চা এখন আমার হাতে জিম্মি। ভিডিও কল চলাকালীন অবস্থাতেই শমশের ডাক্তার হাসপাতালে ওই গুন্ডাকে গুলি করে মেরে ফেলে। তখন ইউসুফ নিশ্চিন্ত হয় এবং শাহিনের বিরুদ্ধে লড়াই করতে সে শুরু করে। এদিকে শমশের শত্রুপক্ষের সবাইকে মেরে জাহানকে দ্রুত ডেলিভারি করার ব্যবস্থা করে। আর এদিকে ইউসুফ শাহিনের সাথে লড়াই করছিল। এরপর এক পর্যায়ে বাবার খুনি শাহিনকে ইউসুফ মেরে ফেলে। অবশেষে সে তার বাবার খুনের বদলা নিল। এরপর ইউসুফ চলে যাচ্ছিল, ঠিক তখন ডিআইজি দৌড়ে এসে বলে, আত্মসমর্পণ করো, নইলে তোর স্ত্রী সন্তান বাঁচবে না। এই ডিআইজি তো শুরুতেই শাহিনের কাছে বিক্রি হয়ে গিয়েছিল, আমরা দেখেছিলাম। ওই মুহূর্তে ডিআইজির হাত থেকে ইউসুফকে বাঁচানোর জন্য শমশের ডাক্তার ইউসুফকে গুলি করে, আর দুর্নীতিবাজ ডিআইজিকেও শমশের মেরে ফেলে। আর এদিকে হাসপাতালে স্বাভাবিক সুস্থভাবে জাহান পুত্র সন্তানের জন্ম দেয়। এরপর কাহিনী চলে যায় 1 বছর পর। 1 বছর পর জাহান শমশেরের সাথে সাক্ষাৎ করে। সেদিনের ওই ঘটনা নিয়ে আলাপ করছিল। শমশের কেন ইউসুফকে গুলি করেছিল এটা জানতে চাইলে শমশের ডাক্তার জানায়, তাকে বাঁচানোর জন্যই আমি গুলিটা করেছিলাম, আর কোথায় গুলি করলে সে মরবে না সেটা আমি জানি, কিন্তু ইউসুফকে বাঁচিয়ে তার কি লাভ সেটা সে এই মুহূর্তে বলে না। শমশের শুধু এতটুকুই বলে, আমার খেলা মাত্র শুরু হলো। এরপর জাহানকে সে একটা খাম দিয়ে বলে, এই 20 টাকার ডাক্তারকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে হবে, সকলের জানা উচিত লোকটা কে। এরপর আরেকটা সাইকো কিলারকে দেখতে পাই, সে আকবরকে ধরে নিয়ে এসেছে। আকবর বলছিল, আমাকে ছাইরা দেন, আমি তো এইসব লাইন অনেক আগেই ছাইরা দিছি। কিন্তু এই সাইকো কিলার তাকে নির্মমভাবে মেরে ফেলে। এরপর সে বলে, সবাই সবার ইনসাফ করবে, সবাই লিজেন্ড, তাইলে আমি কে। এরপরই মুভিতে ইনসাফ 2 লোডিং লেখা আসে, অর্থাৎ এই মুভির সেকেন্ড পার্ট আসবে। তখন সব রহস্যের উন্মোচন করা হবে। এখানে তার নাম পরিচয় কোনো কিছুই ফাঁস করা হয় না, সেকেন্ড পার্টের জন্য টুইস্ট হিসেবে রেখে দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই কমেন্ট করে যাবেন। সবাইকে ধন্যবাদ।